মধ্যে ভীষণভাবেই আনন্দ কাজ করছে। জানেন তো, আমাদের বাড়িতে নতুন খবর আসতে চলেছে। কি খবর সেটা আপনাদের পরে জানাচ্ছি। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, আমিও ভালো আছি। স্বাগত জানাই প্রতিদিনের অক্সিজেনের নতুন ব্লগে। প্রথমেই আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিতে চাই, কারণ এখন আমি প্রায় রেগুলারলি কোনো ভিডিওই আপলোড করতে পারছি না ব্যস্ততার কারণে। আর তার আরও বড় একটা কারণ হলো আমার ফোনটা প্রায় খারাপের দিকেই, তাই ভিডিও দেওয়া আমার পক্ষে সম্ভব হচ্ছে না। যাই হোক, যে গুড নিউজটা আপনাকে দিতে চলেছিলাম সেটা হলো আমার দিদির বেবি হবে। দেখতে দেখতে কেমন সময় কেটে যায় না। এই তো কদিন আগেই দিদির গুড নিউজটা পেলাম আমরা সবাই মিলে, কত আনন্দ হলাম। আর এর মধ্যেই বাচ্চা হওয়ার সময়ও হয়ে গেল। জানেন তো, সব থেকে খারাপ লাগে কি বলুন তো, যখন আমরা আমাদের প্রিয়জনদের খারাপ সময়ে তাদের পাশে থাকতে পারি না। এই 9 মাসে দিদির পাশে আমি একবারও থাকতে পারিনি। একবার এসেছিলাম, ওকে সাত খাইয়েই চলে এসেছিলাম, তারপরে আর ওর কাছে যাওয়া হয়নি। তাই মনের মধ্যে একটা গিল্টি তো কাজ করতোই, কিন্তু কিছু করার নেই। আমার ছুটির প্রবলেম থাকায় আমি আসতে পারিনি। আমার দিদির ডেলিভারির ডেট ছিল 17 তারিখ, তাই 16 তারিখ আমরা সকলে মিলে চলে এসেছিলাম দিদির কাছে। বাড়ির ছাদেও যে সুন্দর করে টব লাগিয়ে তার মধ্যে অনেক কিছুই করা যায়, সেটা এই বাড়ির মালিকের দেখেই বুঝতে পারলাম। সত্যি কি সুন্দর করে টবের মধ্যে থানকুনি পাতার গাছ, তুলসী পাতার গাছ, সঙ্গে আরও নানান ফুলের গাছ, লঙ্কা গাছ লাগিয়েছেন। দেখে বেশ সুন্দর লাগছে। এই ফুলটাও দেখতে অসাধারণ লাগছে, কিন্তু নামটা আমি বলতে পারবো না। এই যে পুচকিটাকে দেখছেন, ইনি হলেন আমার দিদির ননদের মেয়ে। এত মিষ্টি মেয়ে কি বলবো, পুরো বারবি ডলের মতো। এবং ওর কথাগুলো এতটাই মিষ্টি যে সারাদিন শুনলেও বোরিং লাগবে না। ওর এই কাদা নিয়ে খেলা দেখে ছোটবেলায় ফিরে যেতে বেশ ইচ্ছে করছে। জানেন তো, আমরা ছোটবেলায় কাদা নিয়ে এভাবেই খেলতাম, আর এর জন্য কত বকুনি, কত মারও না খেয়ে ধরনের খেলাই না আমরা খেলেছি। লুকোচুরি, কিতকিত, ডাংগুলি, রান্না, আরো কত ধরনের খেলাই না আমরা খেলেছি, তাই না? এদিকে কালকে যেহেতু দিদির ডেলিভারি ডেট, তাই ওর সমস্ত জামা কাপড়, সঙ্গে ওর বেবিটার জন্য আমরা কিছু জামা কাপড় কিনেছিলাম, যেটা আজকে আমরা ওয়াশ করে ডেটল জলে দিয়ে শুকিয়ে দিচ্ছি। জানি বাচ্চা হওয়ার আগে তার জামা কাপড় আনতে নেই, কিন্তু কাল যেহেতু বেবি হবে, বেবি হওয়ার পর তো জামা কাপড় পরাতে হবে, আর সেগুলো তো নিউবর্ন বেবিকে এমনি দেওয়া যায় না। তাই আগের থেকে এনেই ওগুলো ওয়াশ করে রাখছি, যাতে কালকে বেবি হওয়ার পর কোনো অসুবিধে না হয়। হঠাৎ দেখি আমার পেছনে এমন শলা পরামর্শ চলছে, আমি তো অবাক। এত কিসের আলোচনা আমাকে ছেড়ে কোনো গসিপ করা তো চলবে না। তাই মাঝখানে অ্যাটেনশন টেনে আমি বললাম, ক্যামেরার দিকে কনসেন্ট্রেট করো, না হলে তোমাদের গসিপের কথাগুলো কিন্তু সব কিছুই আমি রেকর্ড করে নিয়ে একেবারে ভাইরাল করে দেবো। এদিকে বেবির মা তো ভীষণ খুশি, সঙ্গে আমরাও ভীষণ খুশি। তবে এখানে একটা কথা বলতে চাই, এই যারা প্রেগনেন্সিতে ভাবেন যে কোনো এক্সারসাইজ করা যাবে না, তারা কিন্তু একেবারে ভুল। প্রেগনেন্সিতে এক্সারসাইজ করা যায়, তবে নির্দিষ্ট কিছু এক্সারসাইজ আছে যেগুলো করা যেতে পারে। আমার দিদিকে তার ডক্টর এগুলো অ্যাডভাইস করেছেন। আমার দিদি যেহেতু একটু বেশি হেলদি হয়ে গেছে, তাই তার পক্ষে বেশি এক্সারসাইজ করাটা একটু প্রবলেমেটিক। তাই প্রতিদিন দিদি নিজের মতো করেই চেষ্টা করে এক্সারসাইজ করার জন্য। তবে আজকের এই যে এক্সারসাইজটা, এটা কিন্তু ক্যামেরার সামনে ভিডিও যেহেতু করছিলাম তার জন্যই। জানেন, আমাদের পৃথিবীতে সব থেকে ঊর্ধ্বে কে থাকেন? একজন মা। মা হওয়ার অনুভূতি একেবারেই আলাদা, আর এই অনুভূতিটা সৃষ্টিকর্তা আমাদের মেয়েদেরকেই দিয়েছেন। কি ভালো লাগে, তাই না? এই 9 মাস ধরে কত কষ্টই না সহ্য করতে হয়। এত বড় একটা পেট নিয়ে হাঁটাচলা করতে হয়, কাজ বাজ সব কিছু। এবং এই সময়ে আরও বড় কষ্টের জিনিসগুলো হলো, শরীরের কোনো অংশই নিজের কন্ট্রোলে থাকে না। কখনো পেটে ব্যথা, কখনো ব্যাক পেন, কখনো ইউরিন পাস হয়ে যাচ্ছে, কখনো গ্যাস পাস হয়ে যাচ্ছে, কত কিছুই না হয়। তারপরেও হাসি মুখে আমরা মেয়েরা এসব সব সহ্য করে নিই, শুধু মা ডাক শোনার জন্য। তাই তো মায়ের থেকে বড় আর কেউ হতেই পারে না। এদিকে আমার বাপি আবার ইলিশ মাছ সঙ্গে সাতপুরি নিয়ে হাজির। এত বড় বড় ইলিশগুলো দেখে বেশ লোভ লাগছে, জানেন তো। সঙ্গে কই মাছও আছে। আর এদিকে সাতপুরি দেখে আমি আমার নিজের লোভ সামলাতে পারিনি, তাই আগের থেকেই আমি 3-4টে একেবারে খেয়ে নিয়েছি, যাতে আমার ভাগে কেউ ভাগ বসাতে না পারে। কাছে পিঠেই একটা নদী আছে, আমরা বেরিয়েছিলাম ঘুরতে। বন্যা হওয়ার কারণে নদীতে আর যেতে পারিনি। ফিরে আসার সময় একটা পুচকের সঙ্গে আলাপ হলো। প্রথমে এই যে আমরা খাচ্ছি বিঙ্গো বিঙ্গোটের মানে তার মানে এভাবে বিঙ্গোটা নেবে হাতে, ধরো এটা চিনকামটাকে এভাবে হাত থেকে বের করবে। এই যে আমাদের সেই এই যে সেই ছিলেন না, আবার একটা সাইকেল আছে। তারপরে এই যে বিঙ্গো তার মানে নিলাম,
এটাকে নিয়ে এইভাবে খাবে, তারপরে এই যে পুচকে এই যে পুচোটা আমি তোমার কাছ থেকে কিছু শুনতে চাই। আরেকবার রিপ্লে করবে কথাগুলো প্রথম থেকে, আমার ভিডিওটা রেকর্ড হয়নি। আচ্ছা ঠিক আছে, তোমার নাম বলো। আমার সত্যি 2.5K ফলোয়ার, আমি একটা ইউটিউবার। আমার নাম আর যদি কম হয় তাহলে কি করবেন? আচ্ছা, আমার নাম নাকি তোমার নাম সেটা বলো, মানে তুমি কার নাম জানতে চাইছো? আমার নাম জানতে চাইছো তো? আমার নাম তো নীলিমা। সার্চ করলে পুরো একদম পাক্কা সার্চ করুন প্রতিদিনের অক্সিজেন পেয়ে যাবেন, ঠিক আছে? প্রতিদিনের অক্সিজেন। এই যে প্রতিদিনের অক্সিজেনটা নাও তুমি, সেটাই আমাদের থেকে দেওয়া হয়, আমাদের চ্যানেল থেকে সেটা প্রতিদিন দেওয়া হয়। প্রতিদিন প্রোভাইড করা। আচ্ছা ঠিক আছে, তোমার নাম এবার বলো। দেবনাথ দে। দেবনাথ আবার দে, ওয়াও নাইস নেম। আচ্ছা আমি একটা কথা বলতে চাই, এটা দুটো টাইটেল হয়ে গেলো। দেবনাথ একটা টাইটেল, জানো কি এটা? তোমার নাম দেবনাথ তো, ওয়াও খারাপ না। ইটস নাইস নেম, সুন্দর লাগলো। আর তোমার কি একটা ইউটিউব চ্যানেল দরকার? তাহলে আমরা এখান থেকে তোমার চ্যানেলটা কোনোভাবে তৈরি করে প্রমোট করে দেবো। ফোন আছে তো? এইটুকু বয়স থেকে কিন্তু তুমি ভাইরাল হয়ে যাবে, চিন্তা করো না। দরকার নেই কেন, আজকালকার যুগে অনেক কিছুই দরকার। একটা নাও, একটা। আচ্ছা একটা, ভালোবেসে একটা খাও। কেন? আচ্ছা ঠিক আছে, জোর করে করতে পারবো না। আচ্ছা ঠিক আছে। এই যে কোচি মেয়েটা, তোমার বাড়ি কোথায়? ওই যে দোকানটা যেটা। আচ্ছা তোমাকে আমাদের দেখে প্রথমে কি মনে হয়েছে? ইউটিউবার কেন মনে হলো? কেন ভিডিও করছি বলে? ও তাই না? তাহলে তো আমরা পাক্কা ইউটিউবার। মানে তুমি যখন বলেছো তাহলে তো আমরা সাকসেসফুল হয়ে গেলাম। আমার 2.5K ছিল তো, এখন আমি মনে করি 3.5K আমার। সুন্দর, ঠিক আছে, ভালো থাকবে। হ্যাঁ, কে লুকাচ্ছে? তোমার বন্ধু কোথায় দেখি? জুম করে নিয়ে দেখে নিচ্ছি কিন্তু আমি। পুচকেটার সঙ্গে আলাপ হয়ে বেশ ভালোই লাগলো জানেন তো। ওদের বয়সে ফোন কি জিনিস সেটাই আমরা জানতাম না। যাই হোক, সব কিছু আপডেট হচ্ছে, ওরাও তাই আপডেট হচ্ছে। বাড়ি ফিরে আড্ডা দিতে দিতে বেশ রাতই হয়ে গেছিল। খাওয়া দাওয়া করে তাই সকলে ঘুমিয়েই পড়েছিলাম। সকালে উঠতেই দেখছি দিদি আর মা ঠাকুরের সামনে বসে আছে। ভালো খবরটাও যেমন আসবে, তেমন কিছু চিন্তার বিষয়ও আছে। আমার দিদি প্রথম থেকেই নর্মাল ডেলিভারি করানোর ইচ্ছা, তাই ডক্টরের পরামর্শ নিয়ে প্রথম থেকেই আমরা প্ল্যান নর্মাল ডেলিভারি করাবো। তারপরে যদি কোনো কমপ্লিকেশন হয় তাহলে আমরা সিজারে নামবো। দেখেছেন দিদির মোবাইলেও আমার প্রতিদিনের অক্সিজেনের নোটিফিকেশন দেখা যাচ্ছে। যাই হোক, ঘড়িতে বাজে এখন 6:35। আমরা সকলে রেডি হয়ে গেছি, ব্যাগপত্রও গোছানো হয়ে গেছে। ডক্টর অ্যাডভাইস দিয়েছেন 7টার সময় ভর্তি হতে হবে নার্সিংহোমে, তারপরে চলবে নর্মাল ডেলিভারি ট্রায়াল। এদিকে আমার দিদিও প্রায় একেবারে রেডি। মনের মধ্যে টেনশন তো কাজ করবেই, তাই সকালে আমরা সেরকম কিছু খাওয়া দাওয়া করতে পারিনি। ওই চা বিস্কিট খেয়ে ঠাকুরের নাম করে সকলে এবার বেরিয়ে পড়বো। যেহেতু এখন নার্সিং হোমে সবার যাওয়ার কোনো প্রয়োজন নেই, তাই আমি, আমার জিজু, বাপি, নয়নদা আর দিদি যাব। ওকে ভর্তি করে তারপরে সকলকে নিয়ে যাব। দিদিরা যেখানে থাকে ওখান থেকে নার্সিং হোমের দূরত্ব 10 মিনিট, তাই বাইকে করে আমরা সবাই মিলে এখন বেরিয়ে পড়ব। আপনাদের একটা অ্যাডভাইস দিয়ে রাখতে চাই, যারা যারা নার্সিং হোমে আপনারা সিজার বা অন্য কোনো পেশেন্টকেও নিয়ে যেতে চান, আপনাদের বাড়ির কোনো অসুস্থ পেশেন্টকে নিয়ে যেতে চান, যদি আপনারা চান যে পেশেন্টের কাছে একজন কনস্ট্যান্ট আপনারা থাকবেন, তাহলে কিন্তু অবশ্যই হসপিটালের কেবিন বেড যেগুলো আছে এই বেডগুলো আগের থেকেই বুক করে রাখতে হবে। জেনারেল বেডের থেকে কেবিন বেডের কস্ট অনেকটাই বেশি, তবে পেশেন্টের সঙ্গে একজন কেউ সারাক্ষণ থাকতে পারবে। আমাদের ক্ষেত্রে প্রবলেম ওটাই হয়েছিল, ওই জিনিসটা না জানায় আমরা গিয়ে পেয়েছিলাম জেনারেল বেড। জেনারেল বেড যে খুব খারাপ তেমনটা কিন্তু নয়, কিন্তু ওখানে ভিজিটিং আওয়ার্সেই একমাত্র আপনি পেশেন্টের সঙ্গে দেখা করতে পারবেন, এমনি সবসময় আপনি থাকতে পারবেন না পেশেন্টের কাছে। দুগ্গা দুগ্গা করে আমরা সকলেই বেরিয়ে পড়লাম। আমার জিজুর বাইকটা যেহেতু ছোট, ওখানে দিদি বসতে পারবে না, তাই আমি আর বাপি জিজুর বাইকে বসছিলাম, আর দিদি বসছিল তার নন্দাইয়ের বাইকে, মানে আমাদের নয়নদার বাইকে। আমরা পৌঁছে গেছিলাম দত্ত নার্সিং হোম। বাইরের থেকে দেখে অনেকটাই ছোট মনে হচ্ছিল, কিন্তু ভেতরে যখন গেলাম অনেকগুলোই বেড ক্যাপাসিটি ছিল। পৌঁছতে প্রায় 10 মিনিট লেগে গেছিল। ওখানে নেমে আমরা গিয়ে কথা বললাম রিসেপশনিস্টের সঙ্গে। ওনারা বললেন যে কেবিন বেড ফাঁকা নেই, যখন ফাঁকা হবে আমাদের জানানো হবে। এখন আমরা তাই জেনারেল বেডই চুজ করলাম। আমরা সকলে জেনারেল বেড যেটা বলতে বুঝি সেটা হলো একগুচ্ছ পেশেন্ট একসঙ্গে থাকবে, কিন্তু এখানে কিন্তু তেমনটা নয়। একটা রুমের মধ্যে মাত্র 2টো পেশেন্ট, তার জন্য যা যা ফর্মালিটিস পূরণ করার আমার জিজুই করছিল। আমি আর আমার দিদি গেলাম ভেতরে। ওখানে গিয়ে দেখলাম বেশ ভালোই,
একটা রুমের মধ্যে মাত্র 2 জন পেশেন্ট, একটা বাথরুম, 2 জন কমন পেশেন্ট ওটাই ইউজ করবে। ওদিকের পেশেন্টটা যে আছে ওনার কালকেই সিজার হয়েছে, তাই ওনার বাচ্চাটাকে এখন ফটোথেরাপি দেওয়া চলছে। পুচকেটা বেশ কিউট জানেন তো। সব থেকে মজার ব্যাপারটা জানেন তো, এই নার্সিংহোমে আজকে নাকি সবার মেয়ে হয়েছে। একজন আন্টি ছিলেন, ওনার সঙ্গে পরে কথা বলে জানতে পারলাম। আমরাও তাই ভেবেছিলাম মেয়েই হবে এবং সবাই আমরা মেয়েই চাইছি, তবে যেটাই হোক সুস্থভাবে হোক, দিদি আর বাচ্চা যেন সুস্থ থাকে। আপনি কিছু বলতে চান বলুন। আমাদের উর্দি মাদার। এটা ছিল ফার্স্ট ফ্লোর। এখানে 5টা রুম ছিল, 2টো কেবিন আর 3টে জেনারেল। ডক্টর যেহেতু আসতে দেরি হবে তাই আমরা সকলে একটু বাড়ি গেছিলাম। বাপি এখানে ছিল, তার মধ্যে দিদিকে রেডি করে হসপিটালের ড্রেস দিয়ে ডক্টর এসে দেখেই চলে গেছেন এবং নর্মাল ডেলিভারির ট্রায়ালও শুরু হয়ে গেছিলো, তাই দিদির একটু করে পেনও হচ্ছিল। আমরা এসে যখন দেখলাম দিদি শুয়ে আছে এবং তার কিছুক্ষণ পরেই এখান থেকে দিদিকে খাবার প্রোভাইড করা হয়েছে। সত্যি কথা বলতে আমার মনের মধ্যে একটু ভয়ই চলছিল। আমি এই অ্যান্টিনেটাল ওয়ার্ডে কাজ করি তো, তাই জানি একটা মায়ের ব্যথা উঠলে কতটা কষ্ট পেতে হয়। কিন্তু ও তো আমার নিজের দিদি, ওর যদি এভাবে পেন হয় কি করে যে ওকে দেখবো সেটা নিয়েই চিন্তা হচ্ছিল। সামনে যেনাকে দেখছেন ইনি হলেন আমার দিদির একমাত্র রায়বাঘিনী ননদিনী। উনি আবার ভিডিও করতেই ব্যস্ত, আমিও বা ভিডিও করতেই ব্যস্ত। দিদি আবার একটু এক্সারসাইজ করছে যাতে নর্মাল প্রসেসটা তাড়াতাড়ি হয়। এখন আমাদের যেটা কাজ সেটা হলো ধৈর্য ধরে থাকা। দিদি এখন কখন পেন উঠবে, কখন বাচ্চা হবে, তার জন্য আমাদের ধৈর্য ধরে থাকতে হবে। আমরা এদিকে তার সঙ্গে খিল্লি করছিলাম যাতে ওর কষ্টের সময় হলেও সে হাসি খুশিতে কষ্টটা পার করে দিতে পারে। ওর একটু করে ব্যথা হচ্ছিল সেটা বুঝতে পারছিলাম, তারপরেও আমরা ফটোশ্যুট করছিলাম এবং তার ইচ্ছে ছিল খুব সুন্দরভাবে তাকে একটু রিলস বানিয়ে দেবো, তাই সেটাই আমরা করার চেষ্টা করছিলাম। ভিজিটিং আওয়ার্স ছিল মাত্র 3 ঘন্টা, 8টা থেকে 11টা, তাই ওই টাইমটা শেষ হওয়ার পরই আমাদের সবাইকেই বেরিয়ে আসতে হলো। তারপর আমরা চলে এসেছিলাম বিশাল মেগামার্টে। এখানে আজকে অনেক কিছুই শপিং করার আছে, তাই 3 জনে মিলে ঘুরতে ঘুরতে চলে এসেছিলাম। তবে মনটা কিন্তু ওর কাছেই ছিল। যাই হোক, প্রথমে এসে এই ড্রেসটা আমার ভীষণই পছন্দ হয়েছিল, সঙ্গে নয়নদাও এটা ভীষণ পছন্দ করেছিল, তাই ভাবলাম এটা একবার ট্রায়াল দেওয়া যেতেই পারে। ট্রায়াল তো দিলাম, বেশ ভালোই লাগছিল। এদিকে আবার এনারা গ্রসারি শপিংয়েই ব্যস্ত। এই কদিনে নয়নদা মাম্পিদি প্রায় 5,000 টাকার শপিং করে ফেলেছে, তারপরেও ওদের শপিংয়ের শেষই হয় না। এই বিশাল মেগামার্টটা কিন্তু অনেকটাই বড়। একটা বাড়ি সাজাতে যা জিনিস লাগে সব কিছুই এখানে পাওয়া যায়। থালা বাসন থেকে শুরু করে গ্রসারির সব কিছুই পাবেন এবং আপনাদের দৈনন্দিন জীবনের যে যে জিনিসগুলো আমাদের সাধারণত দরকার হয়, যেমন শ্যাম্পু, কলগেট, এগুলো তো আছেই। বাড়ির ডেকোরেশনের ক্ষেত্রে যে শৌখিন জিনিসপত্রগুলো দরকার হয় সেগুলোও কিন্তু এখানে পেয়ে যাবেন এবং জিনিসগুলো সত্যি অসাধারণ। যারা যারা মান্থলি গ্রসারি শপিং করেন তাদের ক্ষেত্রে আমি অ্যাডভাইস দেবো এখান থেকে এসে অবশ্যই গ্রসারি শপিংটা করে যাবেন, অনেক কমেও পাবেন এবং খুব ভালো জিনিসই পাবে। আজকে এখানে আমার আসার উদ্দেশ্যটা হলো দিদির বাচ্চার জন্য কিছু নেওয়া। এসেছিলাম একটা কারণে, কিন্তু প্রায় 3 ঘন্টা লেগে গেছে আমাদের ফুল শপিং করতে। তবে বিল কত হয়েছে জানেন? মাত্র 2,000 টাকা। এর আগেও আমি এখান থেকে শপিং করেছি। দিদির বিয়ের সময় এখান থেকে প্রায় আমি 15,000 টাকার শপিং করে নিয়েছিলাম। জানেন তো, আমার না ঘর সাজাতে বেশ লাগে, তবে প্রত্যেকটা শপিং মলে যখন আমি যাই তখন এটাই ভাবি কবে যে আমি একটা ফ্ল্যাট কিনবো আর সেখানে আমাদের জিনিসপত্রগুলো আমরা নিজেরা পছন্দ করে এনে রাখবো। এই যে ফুলের টবগুলো দেখছেন, এগুলো কিন্তু সবই প্লাস্টিকের, কিন্তু দেখতে এতটাই সুন্দর লাগছে মনে হচ্ছে সবকটাই বাড়ি নিয়ে চলে যায়, একেবারে সুন্দর করে বাগানের মতো সাজিয়ে রাখবো। জানি এই ইচ্ছেগুলো পূরণ হতে অনেকটাই সময় লাগবে, কিন্তু ইচ্ছে হলে কি করা যায় বলুন তো, তাই একটু দেখেই মন ভরিয়ে নিলাম। এত কিছুর মধ্যেও দিদির জন্য যেন মনটা কেমনই করছিল, তাই বারবার ওকে ফোন করে জিজ্ঞেস করছিলাম ও ঠিক আছে কিনা, পেন উঠছে কিনা। কিন্তু জানেন তো, ও পুরো একেবারে বিন্দাসভাবেই ঘুমোচ্ছিল। এদিকে আমি চলে এলাম কিডস সেকশনে, একেবারে 0 থেকে 3 মান্থ এবং 6 মান্থের মধ্যে যে জামাগুলো হয় সেগুলো নেওয়ার জন্য। আমার পুচকুসোনার জন্য নিতে হবে তো। এখানে সব থেকে যে আকর্ষণীয় জিনিসগুলো ছিল সেটা হচ্ছে মেয়েদের ফ্রকগুলো। এত ছোট আর এত কিউট ফ্রকগুলো ছিল, আমি প্রত্যেকটাই নেওয়ার চেষ্টা করছিলাম, কিন্তু মাম্পিদি বলছিল যে এরকম কখনোই করতে নেই, বাচ্চা হওয়ার আগে মেয়ে না ছেলে সেটা নিজেদের ডিসাইড করতে নেই, যেটা হবে সেটাই জন্য সুস্থভাবে
কিভাবে হয়। তাই আমিও মনকে চেপে রেখে, মানে মনের ইচ্ছেকে চেপে রেখে আমি এই জিনিসগুলো নিয়ে চলে এসেছিলাম। এখানকার টেডি কালেকশনগুলো এতটাই সুন্দর ছিল, মনে হচ্ছিল প্রত্যেকটা নিয়ে চলে যাই বাড়িতে। তবে কি করার আছে বলুন, এত টাকা কি আমার কাছে আছে? যাই হোক, বাচ্চাদের এমন এমন ড্রেস দেখছিলাম যেটা নিউবর্ন বেবির ক্ষেত্রে সুইটেবল হবে, মানে মেয়েও পরতে পারবে আবার ছেলেও পরতে পারবে। এই ড্রেসগুলো দেখে বেশ ভালোই লাগে, একেবারে গলা থেকে পায়ের পর্যন্ত সেট। এইটা দেখে মনে পড়ছিল ফরেন কান্ট্রিতে বেশিরভাগ বাচ্চারাই এগুলো পরে, দেখে বেশ কিউটও লাগে, তাই না? সেই জন্য আমার পুচকো শোনার জন্য এই ড্রেসটা আমি নিয়েছিলাম। শেষমেশ আমরা 3-4টে ড্রেস সিলেক্ট করলাম এবং সঙ্গে তার জন্য ছোট্ট ছোট্ট মোজা, টুপি, তার হাত মোজা, সঙ্গে 2টো টাওয়ালও নিয়েছিলাম। আমাদের শপিং তো এখানেই শেষ করলাম। আচ্ছা গেস করুন তো আমার দিদির কি বেবি হতে চলেছে? মেয়ে বা ছেলে যাই হোক না কেন, আপনাদের কাছে রিকোয়েস্ট রইল যদি কোনো ভালো নাম পেয়ে থাকেন তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওটা এখানেই আমরা শেষ করলাম। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব মাস্ট। পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করবেন যাতে পরবর্তী আপডেটসগুলো পেতে থাকেন। টাটা।